এটার নাম হচ্ছে কি সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং মানে দ্বিতীয় আগমন, অর্থাৎ কারো না কারোর আর একটা আগমন। আর এখানে সেকেন্ড ক্রাইস্টের কথা বলা হয়, যার কথা যীশু খ্রিস্টের কথা। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে 2000 বছর কেটে গেছে, যে সভ্য সমাজটা ছিল না এখন অসভ্য হয়ে গেছে, নিষ্ঠুরতায় পরিপূর্ণ হয়ে গেছে, অরাজকতায় পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য কাউকে না কাউকে একটা প্রয়োজন আছে। কবিতাতে যাওয়ার আগে তোমাকে মনে রাখতে হবে এটা কত সালে লেখা হয়েছিল, অনেক কত সালে লেখা হয়েছে। এটা লেখা হয়েছিল 1919, আর পাবলিশ হয়েছিল 1900, লেখা হয়েছিল 1919 আর পাবলিশ হয়েছিল 1921। আর এই যে কবির নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, একে ছোট করে বলা হয় ডব্লিউ.বি. ইয়েটস। কি বলা হয়? ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে রিটিন হয়েছিল 1919, লেখা হয়েছিল 1921। এবার তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা কি, অর্থাৎ কিসের ভিত্তিতে কবিতাটাকে লেখা হয়েছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ সবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং তারপরে কবিতাটাকে লেখা। এখানে যে বিষয়বস্তুটা আছে না, তাহলে এখানে মনে রাখবে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর বিষয়বস্তুটা হচ্ছে যে এন্ড অফ ক্রিশ্চিয়ান এরা, মানে ক্রিশ্চিয়ান যুগের শেষ হবে, অর্থাৎ যীশু খ্রিস্টের যে 2000 বছর শেষ হতে চলেছে বা শেষ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে তোমাকে, এটা যে কবিতাটা লেখা হয়েছে এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। কিসে লেখা হয়েছে? আয়াম্বিক পেন্টামিটার। আবার এটা অনেকটাই কাছাকাছি, 3 ভার্সের কাছাকাছি আর কি। ঠিক আছে, এই 4-5টা পয়েন্ট মনে রাখতে হবে। যে সেকেন্ড কামিং মানে দ্বিতীয় আগমন, এখানে কার আগমন হবে? ক্রাইস্টের আগমন হবে, কিন্তু ক্রাইস্ট তার নিজের রূপে আসবে না, অন্য কোনো একটা রূপ ধারণ করে আসবে। এবারে কবিতায় দেখো ফার্স্ট লাইন আছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দা ওয়াইডেনিং ডেয়ার। টার্নিং মানে ঘুরতে, অ্যান্ড মানে এবং, আর একটা টার্নিং মানে ঘুরতে, ইন মানে মধ্যে, দা ওয়াইডেনিং মানে চওড়া বা প্রশস্ত, ওয়াইডেনিং মানে চওড়া বা প্রশস্ত, আর জায়ার মানে চক্র বা বৃত্ত। তাহলে কি মানেটা দাঁড়াচ্ছে দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ঘুরতে এবং ঘুরতে, ইন মানে মধ্যে, দা ওয়াইডেনিং মানে চওড়া, জায়ার মানে বৃত্তে বা চক্র। তাহলে চওড়া বৃত্তে বা চওড়া চক্রে ঘুরতে ঘুরতে, দা ফ্যালকন মানে বাজ পাখি, ফ্যালকন মানে ক্যান নট হিয়ার মানে শুনতে পাচ্ছে না। তাহলে চওড়া চক্রে ঘুরতে ঘুরতে বাজ পাখি শুনতে পাচ্ছে না। দা ফ্যালকনার, ফ্যালকনার মানে বাজ পাখির মালিকের কথা, বাজ পাখির মালিকের। তাহলে দুটো লাইন যোগ আছে, দেখো কিরকম, টার্নিং এন্ড টার্নিং ঘুরতে এবং ঘুরতে, ইন দা ওয়াইডেনিং জায়ার চওড়া চক্রে, ফ্যালকন ক্যান নট হিয়ার দা ফ্যালকনার, বাজ পাখি শুনতে পাচ্ছে না তার কথা, তার মালিকের কথা। অর্থাৎ এখানে বাজ পাখির মালিক বলতে ক্রাইস্টের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? ক্রাইস্ট। আর ফ্যালকন বলতে মডার্ন পিপুল, সভ্য সমাজের মানুষ। তাহলে এখন সভ্য সমাজের মানুষ কার কথা শুনছে না? ঈশ্বরের কথা বা ক্রাইস্টের কথা শুনছে। তেমন বাজ পাখিও কার কথা শুনছে না? তার মালিকের কথা। কেন শুনছে না? তাহলে চওড়া চক্রে ঘুরতে ঘুরতে। সিস্টেমটা এরকমের যে ধরো একটা বৃত্ত, তো এরকম এই বৃত্তের মালিক ধরো ফ্যালকনার, মানে বাজ পাখির মালিক। কাকে ছাড়ছে? বাজ পাখিকে। বাজ পাখি এরকম ভাবে ঘুরে যায় আর চক্রে ঘুরতে ঘুরতে চক্র বড় হবে, বৃত্ত বড় হবে, বড় হতে হতে এই যে বড়টাকে বলা হচ্ছে 2000 বছর। কত বছর? তাহলে বাজ পাখির মালিক অর্থাৎ ক্রাইস্ট যীশু খ্রিস্টের কাছ থেকে কত বছর দূরে চলে গেছে বাজ পাখি? 2000 বছর। তাহলে এখন আর বাজ পাখি যে উপরের দিকে চলে যাচ্ছে না, এর কার কথা শুনছে না? বাজ পাখির মালিকের কথা, মানে ঈশ্বরের কথা আর শুনছে না। কারা? মডার্ন সমাজের মানুষেরা। কত বছর অতিক্রান্ত হয়ে গেছে? 2000 বছর। বুঝে গেল? তারপরে চলে রয়েছে থিংস, মানে জিনিসগুলো, ফল অ্যাপার্ট মানে খন্ডে খন্ডে ভেঙে পড়ছে, জিনিসগুলো খন্ডে খন্ডে। এখানে জিনিস বলতে সভ্য সমাজের যা ভালো দিকগুলো সব খন্ডে খন্ডে ভেঙে পড়ে। কি করে জিনিস খন্ডে খন্ডে ভেঙে পড়ে? যখন কেউ কারোর কথা শোনেনি তখন কি হয়, একটা একটা দিক, ভালো ভালো দিকগুলো কি করে খসে খসে পড়ে যায় না? সেরকম এখানে কি বাজ পাখি যখন তার মালিকের কথা শুনছে না, অর্থাৎ সভ্য সমাজের মানুষ যখন কার কথা শুনছে না? ক্রাইস্টের কথা। তখন যা কিছু ভালো দিক ছিল, যে জিনিসগুলো বা যারা এই যে ক্রাইস্টকে নিয়ে অনেকটা মাতামাতি করতো বা ভালোবাসতো, এখন তারা তার থেকে বিচ্ছেদ হয়ে গেছে। তাই যত ভালো দিকগুলো ছিল বা ভালো গুণাবলীগুলো ছিল আজকে সব কি হয়ে যাচ্ছে? খন্ডে খন্ডে ভেঙে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না, অর্থাৎ ক্রাইস্ট সে আর এদেরকে ধরে রাখতে পারছে না। কাদেরকে? মডার্ন সমাজের মানুষকে। কারণ এরা এত খারাপ কাজ করছে, এত খারাপ কাজ করছে, চারিদিকে অরাজকতা, নিষ্ঠুরতা, হিংসা, এই 2000 বছরে সব পরিপূর্ণ হয়েছে। তাই কেন্দ্র আর ধরে রাখতে পারছে না, যীশু খ্রিস্ট আর এই সমাজের মানুষগুলোকে ধরে রাখতে পারছে না। নেক্সট চলো, মেয়ার মানে শুধুমাত্র।
বা কেবলমাত্র এনার্কি মানে অরাজকতা। অরাজকতা বলতে নিষ্ঠুরতা, হিংসা, মারামারি, অবক্ষয়, এই জিনিসগুলো কি হচ্ছে আজ ইজ লুজড নেমে এসেছে। লুজড মানে আপন দা ওয়ার্ল্ড, এই বিশ্বের উপর। তাহলে আজকের যে বর্তমান বিশ্ব 2000 বছর পরে, যীশু খ্রিস্টের যে 2000 বছর পরের যে বিশ্ব, এখানে আজকে কি নেমে এসছে? আর কোনো ভালো দিক নেই। এখানে অরাজকতায় পরিপূর্ণ হয়ে, নিষ্ঠুরতায় পরিপূর্ণ হয়ে, হিংসা, মারামারি, বিদ্বেষ, এই জিনিসগুলো আজকে পুরো বিশ্বে ছড়িয়ে গেল। তারপরে দেখো, দ্য ব্লাড মানে রক্তের, ডিমড মানে ম্লান বা হালকা, টাইড মানে স্রোত বা জোয়ার। তাহলে রক্তের ম্লান স্রোত, রক্তের, আচ্ছা রক্ত তো ঠিক আছে, ম্লান কেন বলছে এখানে? যে ডিম ম্লান, রক্ত ম্লান, ম্লান মানে কি? যখন কমে যায়। অর্থাৎ দেখবি হিংসা, মারামারি, এই জিনিসগুলো শেষ হচ্ছে এখানে রক্তপাত দিয়ে। যা কিছু ছিল না হিংসা, মারামারি, সবকে খুনাখুনি দিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ আলটিমেটলি যে লোকটা হিংসা করতো বা যাদের মধ্যে হিংসায় পরিপূর্ণ, আজকে সেগুলো পিছিয়ে শেষ হচ্ছে রক্তপাতে, মারামারি হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়ে যাচ্ছে? যে হিংসাটা কমে যাচ্ছে। যদি কেউ হিংসা করে তাকে যদি মেরে দেওয়া হয়, যদি যার মধ্যে নিষ্ঠুরতা, অরাজকতা, সব খারাপ দিক পরিপূর্ণ, তাকে যদি মেরে দেওয়া হয়, তাহলে সেই জিনিসটা তো কমে আসছে। এই জন্য বলে যে ব্লাড ডিম, রক্তের ম্লান বা হ্রাস। অর্থাৎ এখানে হিংসা যেন কমে যাচ্ছে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। রক্তপাত হয়ে গেছে হিংসাতে। টাইড মানে স্রোত বা জোয়ার কেন বলছে? অতিরিক্ত রক্ত। জোয়ার মানে কি? যখন প্রচুর মানে ঢেউ আসে, আসে তো জোয়ারের সময়, মানে অতিরিক্ত ঢেউ, অতিরিক্ত জলোচ্ছ্বাস। এখানেও রক্তের যেন জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে। এবং রক্তের জলোচ্ছ্বাসটা কেন বলছে ম্লান বা কম? কারণ হিংসা যারা করতো বা হিংসা যাদের মধ্যে ছিল, আজকে সেগুলো মারামারি হয়ে গেছে এবং কিছু হচ্ছে রক্তপাতে। আর একটা জিনিস আছে এখানে, কেন বা ব্লাড ডিম টাইডের কথা বলা আছে? অন্য কিছু তো বলতে পারে। ব্লাড ডিম টাইড, রক্তের ম্লান স্রোত বলতে সবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। কি শেষ হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে একটা বিশ্বযুদ্ধ যখন শেষ হবে, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যুদ্ধ হবে, তাহলে মারামারি তো হবে। মারামারির ফলে আলটিমেট রেজাল্ট কি আছে? রক্ত। এই জন্য এখানে ব্লাড ডিম টাইডের কথা বলা আছে। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যারা মারা গেছে, যারা ধ্বংস হয়ে গেছে, শেষ হচ্ছে এদের কি দিয়ে? রক্তপাত দিয়ে। আর ইজ লুজড মানে নেমে এসছে। তাহলে রক্তের কালো স্রোতও নেমে এসছে। অর্থাৎ চারিদিকে মারামারি, খুনাখুনি, এরকম একটা পরিস্থিতি ঘটে গেছে এবং চারিদিকে রক্তপাত। নেক্সট হয়েছে অ্যান্ড এভরিওয়্যার। অ্যান্ড মানে এবং, এভরিওয়্যার মানে প্রত্যেক জায়গায়, মানে সব জায়গায়। অ্যান্ড এভরিওয়্যার মানে প্রত্যেক জায়গায় বা সব জায়গায়। দ্য সেরিমনি মানে অনুষ্ঠান, সেরিমনি মানে অনুষ্ঠান। অফ ইনোসেন্স মানে সরলতা বা পবিত্রতার, ইজ ড্রন মানে ডুবে গেছে। তাহলে প্রত্যেক জায়গায় সরলতা বা পবিত্রতার অনুষ্ঠান ডুবে গেছে। অর্থাৎ এখানে যে সরল লোক বা পবিত্র লোক যারা ছিল বা সরল সৎ ছিল যারা, মানে যারা সততার জন্য কি করতো? নিজেদের একটু অহংকার বোধ করতো এবং সত্য কথা বলে দিতে পারলে নিজেদের মধ্যে আনন্দ লাভ পাইতো। এরকম একটা ছিল না আগেকার দিনে, যে কিছু কিছু সৎ লোক ছিল, বা তোমাদের মধ্যেও যদি কেউ এই যে ধরো সৎ কথা জানো, সেটা বলে দিতে পারলে নিজের মনে হয় একটা আনন্দ পেয়েছে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ তখন যে তাহলে এর কথা বলা হয়েছে যে সরলতা বা পবিত্রতার অনুষ্ঠান বলতে যে সৎ লোকেরা বা পবিত্র লোকেরা সৎ কথা বলার জন্য আনন্দ পেত, তার আনন্দটাকে এখানে অনুষ্ঠানের সঙ্গে তুলনা করা হয়েছে। তার সঙ্গে তুলনা করা হয়েছে। অনুষ্ঠান হলে মানুষের কি হয়? আনন্দ না দুঃখ? আনন্দ। তেমনি এই সৎ ব্যক্তিগুলো তারা যখন এই সৎ কথাটা বলে দিতে পারতো, এদের মধ্যে একটা আনন্দ হতো এবং ওই আনন্দটা অতিরিক্ত পর্যায়ে আনন্দ হতো, যেটা অনুষ্ঠানের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন করে অনুষ্ঠানে অতিরিক্ত আনন্দ হয়, তেমন করে এই সৎ ব্যক্তিগুলো কথাটা বলে দিতে পারলে তারাও অতিরিক্ত আনন্দ পেত। কিন্তু এই জিনিসগুলো এখন আজকে কিসের? ডুবে গেছে। কোথায়? ব্লাড ডিম টাইডে, রক্তের ম্লান স্রোতে। অর্থাৎ এরাও ভয় পাচ্ছে, যদি আমরা এই সৎ কথাটা বলে দিই তাহলে কে আসবে? সেই রক্তের ম্লান স্রোত। অর্থাৎ কেউ না কেউ এগিয়ে আসছে তাদেরকে অ্যাটাক করার জন্য। তারপরে দেখো, দ্য বেস্ট মানে ভালো লোকেরা, ল্যাক মানে অভাব অনুভব করছে। ভালো লোকেরা কি অনুভব করছে? অভাব অনুভব করছে। অল কনভিকশন, পুরো আত্মবিশ্বাসের বা সমস্ত আত্মবিশ্বাসের। তাহলে আজকের সমাজে যারা ভালো লোক, তারা কিসের অভাব অনুভব করছে? আত্মবিশ্বাসের। কেন? তাদের মধ্যে ভয় আছে, যদি বললে সৎ কথাটা বলে দিলে বা এই কথাটা বলে দেওয়ার পরে যদি আমার উপরে আক্রমণ আছে, তাহলে বলবো কি বলবো না, একটা ফেয়ার কাজ করছে। কি কাজ করছে? ভয়। তাহলে আজকে ভালো লোকেরাও আত্মবিশ্বাসে ভুগছে বা অভাব অনুভব করছে। হোয়াইল যখন, এখানে দুটো দিক তুলে ধরা হয়েছে, একটা ভালো লোকেরা কি করে, খারাপ লোকেরা কি করে। আমরা কি জানলাম? ভালো লোকেরা আত্মবিশ্বাসের অভাব অনুভব করছে, মানে বলতে পারছে না, বলবে কি বলবে না, ভয় কাজ করছে। যেখানে বা যখন দ্য ওর্স্ট, ওর্স্ট মানে খারাপ লোকেরা, কারা? যারা সমাজের একেবারে খারাপ লোক, কোনো কিছু করার আগে ভাবে না, তাদের পরিস্থিতি কেমন? আর ফুল, তারা হয় পরিপূর্ণ। তাহলে খারাপ লোকেরা পরিপূর্ণ। অফ প্যাশনেট ইন্টেন্সিটি, প্যাশনেট মানে আবেগের, ইন্টেন্সিটি মানে তীব্রতা, আবেগের তীব্রতায় পরিপূর্ণ আজকে খারাপ লোকেরা।
অর্থাৎ খারাপ লোকেরা কিছু করার আগে আর ভাবছে না, তারা কিছু করতে দাও সে করে দেবে, সে খারাপ হোক বা সেটাতে অন্যায় আছে কি নেই তারা এত ভাবছে না। কোনো কিছু করার জন্য তারা প্যাশনের ইন্টেন্সিটিতে, কেন প্যাশনের ইন্টেন্সিটি বলছে, অন্য কিছু বলতে পারে, আবেগের তীব্রতায়, অর্থাৎ এরা এতটাই উত্তেজিত মাইন্ডের, এতটা খারাপ মাইন্ডের, মানে এদের মাথায় পুরো পিক পর্যায়ে চূড়ায় চলে গেছে খারাপ করতে করতে। কোনো কিছু একটা করতে দাও, তারা খারাপ করছে জানে, তবুও তারা কিসের সঙ্গে করছে, তীব্রতার সঙ্গে, আবেগের তীব্রতা, মানে কিছু ভাবছে না পেছনে কি হবে বা কি না হবে। যেখানে ভালো লোকেরা আত্মবিশ্বাসের অভাব অনুভব করছে, তারা ভাবছে না কিছু একটা খারাপ হতে পারে বা ভালো হতে পারে, কি হবে ভয়, এদের কিন্তু কোনো ভয় নেই। এই ছিল 8 লাইন ফার্স্ট স্ট্যাঞ্জা। ওকে, এবারে চলো সেকেন্ড স্ট্যাঞ্জা। সেকেন্ড স্ট্যাঞ্জা শুরু হচ্ছে দেখো, শিওরলি মানে নিশ্চিত ভাবে, শিওরলি মানে সাম মানে কিছু, তাহলে নিশ্চিত ভাবে কিছু, রিভিলেশন মানে বিস্ময়কর উদ্ঘাটন, বিস্ময়কর উদ্ঘাটন, অর্থাৎ কারোর না কারোর একটা আগমন হচ্ছে। বিস্ময়কর উদ্ঘাটন মানে কি, বিস্ময় কখন হয়, মানুষ অবাক হয়ে যায় তো, আর উদ্ঘাটন মানে কি আগমন, তাহলে হঠাৎ করে কারোর একটা আগমন হবে যাতে মানুষ কি হয়ে যাবে, অবাক হয়ে যাবে, বিস্মিত হয়ে যাবে, এই জন্য বলছে রিভিলেশন, বিস্ময়কর উদ্ঘাটন, অর্থাৎ তোমরা উদ্ঘাটনকে আগমনও বলতে পারো, কিন্তু এটা কিন্তু বিস্ময়কর, অর্থাৎ লোক আগে থেকে বুঝতে পারেনি, হঠাৎ করে আগমন হয়ে যাবে। হয়তো তোমাকে কেউ বলেছে আজকে টিউশন আসবে না, হঠাৎ করে সে এমন গেট আপে চলে এলো এখানে, তুমি অবাক হয়ে যাবে না, বিস্ময় হয়ে যাবে না, আর সেটাকে উদ্ঘাটন বা আগমন। তাহলে নিশ্চিতভাবে কিছু বিস্ময়কর উদ্ঘাটন বা বিস্ময়কর আগমন, ইজ অ্যাট হ্যান্ড হাতের কাছে রয়েছে। হাতের কাছে মানে আমরা কখন বলি যে এই জিনিসটা আমার হাতের কাছে আছে, মানে সহজে পাওয়া যাবে, প্রায় কাছাকাছি আছে না, এরকমটা হয় কি হয় না। ইজ হ্যান্ড মানে হাতের কাছে রয়েছে, অর্থাৎ হাতের কাছে মানে প্রায় কাছাকাছি। এই জন্য বলছে কিছু নিশ্চিত, কিছু বিস্ময়কর উদ্ঘাটন বা কিছু একটা বিস্ময়করের আগমন হাতের কাছে রয়েছে, মানে প্রায় আসতে চলেছে, এই কাছে আছে, আসতেই চলেছে, না বুঝে জানি শুনবো। নিশ্চিতভাবে কিছু বিস্ময়কর উদ্ঘাটন হাতের কাছে রয়েছে, মানে কিছু একটা বিস্ময়কর জিনিসের আগমন আসতে চলেছে এবং এটা দূরে নেই, কাছাকাছি চলে এসছে, মানে আর কিছু সময়ের মধ্যে চলে আসবে, এই জন্য বলছে হাতের কাছে রয়েছে। তারপরে দেখো আবার একটা শিওরলি আছে, শিওরলি মানে নিশ্চিতভাবে, এটা কি দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। তাহলে যেটা আগে বলছিল কিছু বিস্ময়কর আগমন বা বিস্ময়কর উদ্ঘাটন হাতের কাছে রয়েছে, সেটার নাম কি, দ্বিতীয় আগমন। এবারে দ্বিতীয় আগমনটা কার হবে সেটা আমরা পরে পরে যাব। তাহলে এখানে কার আগমনের কথা বলছে, দ্বিতীয় আগমন, ইজ অ্যাট হ্যান্ড হাতের কাছে রয়েছে। তাহলে প্রথমে যখন বলছে বিস্ময়কর উদ্ঘাটন বা বিস্ময়কর আগমন হাতের কাছে রয়েছে, পরের লাইনে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে সে বিস্ময়কর উদাহরণটা কি, দ্বিতীয় আগমন, সেটাও কোথায় রয়েছে, হাতের কাছে, বা দেরিতে নেই, মানে এই সবে আসতে চলেছে, বুঝে গেল। নেক্সট দেখো দ্য সেকেন্ড কামিং, তারপরে দেখো বিস্ময়সূচক চিহ্ন আছে। সেকেন্ড কামিং মানে কি, দ্বিতীয় আগমন। আচ্ছা বিস্ময়সূচক চিহ্ন কখন ব্যবহার করা হয় সুরজিৎ, যখন আমরা অবাক হয়ে যাই, বিস্ময় হয়ে যাই, যখন দ্বিতীয় লাইনে লেখক বলে দিচ্ছে, কবি বলে দিচ্ছে দ্বিতীয় আগমন প্রায় হাতের কাছে আসতে চলেছে, তারপরে আবার সে নিজে নিজে ভাবছে ও দ্বিতীয় আগমন, দ্বিতীয় আগমন আসতে চলেছে, মানে নিজেও অবাক হয়ে যাচ্ছে যে তাহলে কি হবে। দ্বিতীয় আগমনের কথা যখন নিজে বলে বিস্ময়সূচক চিহ্ন প্রকাশ করছে, তখন নিজের মনের মধ্যেও একটা ডাউট আছে, তাহলে দ্বিতীয় আগমনে কে আসবে, কি ঘটবে, তাহলে এর ফলে মানে নিজেও অবাক হয়ে যায়, ও দ্বিতীয় আগমন। হার্ডলি, হার্ডলি মানে এখানে হবে যেই না মাত্র, হার্ডলি মানে যেই না মাত্র, আর দোজ ওয়ার্ডস আউট এই শব্দগুলো উচ্চারিত হচ্ছে, যেই না মাত্র এই শব্দগুলো উচ্চারিত হচ্ছে, কোন শব্দগুলো, সেকেন্ড কামিং, এই যে দ্বিতীয় আগমন, এই যে দুটো শব্দ যেই না মাত্র উচ্চারিত হয়ে যাচ্ছে, মানে কবি বলছে যে মানে আমি প্রায় বলছিও না, মানে বলার ঠিক শুরুর মাথায় আছি, পুরোটা বলিনি, যেই না বলতে যাচ্ছি, যেই না এই কথাগুলো উচ্চারিত হতে যাচ্ছে, তখন একটা এখানে কিছু একটা কাজ আছে, মানে পরের লাইনে সেটা বলছি কি হচ্ছে, না বোঝা গেল না। এখানে তাহলে বলছে নিশ্চিতভাবে কিছু বিস্ময়কর উদ্ঘাটন বা কিছুর একটা আগমন হাতের কাছে রয়েছে বা কাছাকাছি রয়েছে, এটা দূরে নেই, আসবে। দ্বিতীয় লাইনে লেখক কবি বলে দিচ্ছে পরিষ্কারভাবে সেটা কি, দ্বিতীয় আগমন, যেটা হাতের কাছে রয়েছে বা আসতে চলেছে। পরে আবার কবি নিজে বলে নিজে অবাক হচ্ছে, ও দ্বিতীয় আগমন, তাহলে কি হবে, কি ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। প্রথম কামিংয়ে তো যীশু খ্রিস্ট এসেছে, তাহলে সেকেন্ড কামিংয়ে কি আসবে, নিজেও অবাক হয়ে যাচ্ছে। আবার আমরা কথা কথা বলি না, আমি যেই না কথাটা বলছি তানে আবার রাগিয়া উচ্ছন্ন করলো, মানে তুমি পুরো কথাটা বলো নি, একটুখানে বলেছ হয়তো, তাতেই তারা ভয়ঙ্করভাবে দেখে গেছে। এখানেও বলছে কবি যে যেই না মাত্র আমি দ্বিতীয় আগমন এই কথাটা উচ্চারণ করতে যাচ্ছি, হোয়েন তখন, এখানে হোয়েন মানে যখন না, অর্থাৎ যেই না মাত্র এই শব্দগুলো বলতে দ্বিতীয় আগমন শব্দটা উচ্চারিত হতে যাচ্ছে, প্রায় উচ্চারণ করিনি আমি, একটুখানি বলেছি, সেই মুহূর্তে দেখো তখন এই ভাস্ট মানে একটা বিশাল, ইমেজ মানে ছায়ামূর্তি, কে,
একটা বিশাল ছায়ামূর্তি। আউট মানে বাইরে বেরিয়ে আসছে, আউট মানে অফ স্পিরিটাস মান্ডি। স্পিরিটাস মান্ডি এটা একটা ল্যাটিন ওয়ার্ড। কি ওয়ার্ড? ল্যাটিন শব্দ। এর মধ্য দিয়ে যেটা বোঝাতে চাইছে অনুপ্রেরণিত শক্তি বা অনুপ্রেরণাময় শক্তি। স্পিরিটাস মান্ডি মানে অনুপ্রেরণাময় শক্তি। অনুপ্রেরণাময় শক্তি কাকে বলা হয়? যার থেকে লোকে অনুপ্রাণিত হয়, হয়তো মানে অনুপ্রেরণাময় শক্তি মানে তার কাছে শক্তির অগাধ শক্তি আছে, সে লোকেদেরকে কি করে? মোটিভেট করে, অনুপ্রাণিত করার জন্য। তেমনি এই স্পিরিটাস মান্ডি যেটা ল্যাটিন শব্দ, যাকে এখানে বলা হচ্ছে অনুপ্রেরণাময় শক্তি, তার কাছ থেকে কে বেরিয়ে আসছে? একটা বিশাল ছায়ামূর্তি। অর্থাৎ এই যে বিশাল ছায়ামূর্তিটা না, এটাই হচ্ছে দ্বিতীয় আগমন। বিশাল ছায়ামূর্তিটা, এই বিশাল ছায়ামূর্তির মধ্য দিয়ে পরে বলা হয়েছে যে কার কথা, সেটা আমরা পরে দেখবো। কিন্তু এতক্ষণ আমরা কি জানতে পারলাম? কার আগমন হচ্ছে? বিশাল ছায়ামূর্তি। ও কিন্তু একা একা আসেনি, ও কিন্তু কারোর কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আসছে। কার কাছ থেকে? কারো না কারোর কাছ থেকে অনুপ্রেরণা। সেটা কে? স্পিরিটাস মান্ডি। এর কাছ থেকে এইরকম একটা অনুপ্রেরণিত শক্তি বা অনুপ্রেরণাময় শক্তি থেকে বাইরে বেরিয়ে আসছে কে? একটা বিশাল ছায়ামূর্তি। এবারে আমরা জানবো সেটা বিশাল ছায়ামূর্তি কি। এবারে দেখো নেক্সট লাইন আছে ট্রাভেলস মাই সাইট সামওয়্যার ইন সেন্স অফ দ্য ডেজার্ট। ট্রাভেলস মানে সমস্যা দিচ্ছে, ট্রাভেলস মানে, মাই মানে আমার, সাইট মানে দৃষ্টিকে, তাহলে আমার দৃষ্টিকে সমস্যা দিচ্ছে। কে সমস্যা দিচ্ছে? আগের লাইনে যে ছিল বিশাল ছায়ামূর্তি, যেটা কোথা থেকে বেরিয়ে এসেছিল? অনুপ্রেরণিত শক্তি থেকে, স্পিরিটাস মান্ডি থেকে। তাহলে স্পিরিটাস মান্ডি থেকে আসা যে বিশাল ছায়ামূর্তি, সেটা আমার দৃষ্টিকে সমস্যা দিচ্ছে। মানে লেখক মনে মনে ভাবে যে একটা ছায়ামূর্তির আবির্ভাব হচ্ছে, তো না হচ্ছে না, সেটা দেখে মনে তার ভয় লেগে গেছে যে কি হবে। এই জন্য বলছি আমি যে দেখছি না, আর সেটা যে ভাবছি, এটা আমাকে এখন থেকে সমস্যা দেওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ কি হবে, এ এলে এর পরে কি হবে? বুঝে গেল না? বুঝে গেল না? যে আমার দৃষ্টিকে সমস্যা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, মানে ওই যে বিশাল ছায়ামূর্তি যেটার কথা কবি ভাবছে, সে যে আসার যে পর্যায়ে রয়েছে বা আসতে চলেছে, হাতের কাছে রয়েছে, এ এলে আমাকে কি করবে, এখন থেকে যদি আমার দৃষ্টিকে কি করে সমস্যা দিতে থাকে। অর্থাৎ আমি আর দেখতে পাচ্ছি না, মনে হয় যে ওটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। সামওয়্যার মানে কোথাও, ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট। স্যান্ডস মানে বালিতে, অফ দ্য ডেজার্ট মানে মরুভূমি। তাহলে এই যে বিশাল ছায়ামূর্তিটার আবির্ভাব কোথায় ঘটবে? মরুভূমির বালিতে। এই জন্য বলছে আমার দৃষ্টিকে সমস্যা দিচ্ছে কে? বিশাল ছায়ামূর্তিটা, যার আগমন হতে চলেছে। এবং সেটা সামওয়্যার মানে কোনো একটা জায়গায়, ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট মরুভূমির বালির কোনো একটা জায়গায়। মনে থাকবে এই বিশাল ছায়ামূর্তিটার আবির্ভাব কোথায় হবে? শর্ট প্রশ্ন এরকম আসবে, মরুভূমির বালিতে। এটা কি? এই যে বিশাল ছায়ামূর্তিটার কথা বলা হয়েছিল, এখন এবারে অ্যান্সার হবে এই বিশাল ছায়ামূর্তি কে? এ শেপ। এ শেপ মানে একটা আকৃতি। তাহলে বিশাল ছায়ামূর্তিটা কে রে? একটা আকৃতি, মানে যে দেখতে বলা হয় না, এই ঠাকুরের আকৃতি এরকম, সেখানে বিশাল ছায়ামূর্তিটার আকৃতি কেমন বোঝা যায়? উইথ লায়ন বডি, তার শরীরটা সিংহের মতো। তাহলে এই যে বিশাল ছায়ামূর্তিটার আবির্ভাব হচ্ছে, এর শরীর কেমন? শরীরটা সিংহের মতো, অর্থাৎ বডিটা। অ্যান্ড এবং দ্য হেড অফ এ ম্যান, মানুষের মতো মাথা। তাহলে বিশাল ছায়ামূর্তিটা যেটা কোথায় ছিল? মরুভূমির বালিতে। তার আকৃতিটা কেমন? বডিটা বা শরীরটা কার মতো? সিংহের মতো। আর মাথাটা, হ্যাঁ মাথাটা মানুষের মতো। তাহলে মাথা মানুষের মতো, শরীর সিংহের মতো। এতক্ষণে উত্তর এলো না? বোঝা গেল না? তাহলে বিশাল ছায়ামূর্তি কে, যদি প্রশ্ন আসে এরকম, সিংহের মতো শরীর, মানুষের মতো মাথা। তাহলে এমনিতেই তো ভয় লাগবে না? লাগবে না? এই জন্য কবি ইচ্ছা করেই বলেছে যে এরকম একটা বিশাল ছায়ামূর্তি আসবে, যার শরীর সিংহের মতো, মাথা মানুষের মতো, যাতে মানুষ ভয়ে পড়ে। 2000 বছরের যে দুর্নীতি, অরাজকতা, নিষ্ঠুরতা, সবকে ধ্বংস করার জন্য আসবে। না ভয় পেলে মানুষ কি করে শুধরাবে? কি, একজন স্যার, ক্লাসে দু ধরনের স্যার থাকে, একই কথাই বলে। একজন স্যার আস্তে আস্তে বলে চুপ করো চুপ করো চুপ করো, কেউ শোনে কি? শোনেনি, কারণ ক্লাস পুরো উত্তেজিত হয়েছে, হট হয়েছে। তাহলে একে কন্ট্রোল করার তোরে কাকে লাগবে? সেরকম হট মেজাজি স্যারকে, এই চুপ করো, নাহলে বের করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, তখনই তো চুপ করে। দুজনের কিন্তু উদ্দেশ্য একই, কি? চুপ করিবা। ক্রাইস্টের উদ্দেশ্য তাহলে কি? সমাজ সচেতন করা, সমাজের মানুষকে ক্রাইস্টের প্রতি আকৃষ্ট করা। এটিও কিন্তু যে মূর্তিটা আইসেডে, এরও কিন্তু মেন উদ্দেশ্য যে ক্রাইস্টের প্রতি আকর্ষিত হও, ক্রাইস্ট থেকে দূরে হয়ে যাবে। কিন্তু একটা অন্য রূপ নিয়ে আইসেডে, যাতে মানুষ ভয়ে পড়ে, নিষ্ঠুরতা যেন দূর হয়ে যায়। তারপরে দেখো, এ গেজ মানে একটা গেজ ব্ল্যাঙ্ক, শূন্য দৃষ্টি। গেজ মানে দৃষ্টি, আর ব্ল্যাঙ্ক মানে শূন্য, শূন্য। তাহলে এই যে ছায়ামূর্তিটা, যার শরীর সিংহের মতো, বডি মানুষের মতো, এ দেখতে পায় না, শূন্য দৃষ্টি। এ দেখতে পায় না। কেন বলছে দেখতে পায় না? শূন্য দৃষ্টি। অর্থাৎ দেখতে পেলে দেখবে এরকম জিনিসটা হতো না, ও একে তো আমি চিনি, তাহলে একে ছেড়ে দিই। বাস্তবে যে এরকম হয়, খারাপ লোকগুলো কি বলে, ওই তোমার বন্ধু, একে ছেড়ে দিই, আর আজ যে লোকটা জানকে মারবো, এরকম একটা প্ল্যানিং হয় না? এখানে বলছে ওকে চোখ বেঁধে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছে না। অর্থাৎ সামনে যা কিছু পড়বে
সবকিছুকে সে শেষ করবে। সমস্ত নিষ্ঠুরতা, যেই নিষ্ঠুর কাজ করবে, যেই হিংসা করবে, সবকে ধ্বংস করবে। কে বন্ধু কে শত্রু এখানে দেখা যাবে না। এই জন্য বলছে শূন্য দৃষ্টি। নাহলে তো বলতে পারতো সে দেখতে পায়, দেখতে পেলে তোমার সহানুভূতি জন্মাবে, ওই আমার বন্ধু এই খারাপ কাজ করতে, থেকে ছেড়ে দিই, এরকম সিস্টেমটা হয় না। এই জন্য হচ্ছে শূন্য দৃষ্টি, দেখতে পাচ্ছে না কে সামনে আছে কে পেছনে আছে, কে বন্ধু কে শত্রু সব যাক। অ্যান্ড এবং পিটিলেস, যেমন শূন্য দৃষ্টি দেখতে পায় না, তেমন পিটিলেস মানে নিষ্ঠুর। পিটিলেস মানে এর মধ্যে আর দয়া নেই, কে বন্ধু শত্রু ওগুলো ভুলো, এর মধ্যে আর দয়া নেই। কার মতো? নিষ্ঠুর অ্যাজ দ্য সান, সূর্যের মতো। গ্রীষ্মকালে দেখবে সূর্যের যে তাপ, প্রখর তাপ হয় না, সেটা আমাদের কাছে কষ্টসহ্য মনে হয় না, ততটাই কষ্টসাধ্যকে এই যে ছায়ামূর্তিটা, যার শরীরটা সিংহের মতো, মাথাটা মানুষের মতো, এও এখানে নিষ্ঠুর, কারোর কথা শুনবে না, সব কিছুকে শেষ করবে, পায়ে পড়ো হাতে ধরো কোনো কথা শুনবে না, নিষ্ঠুর হয়ে গেছে একবার। নিষ্ঠুর কখন মানুষ হয়? একবার হট পর্যায়ে চলে গেলে, মানে কারোর কথা শুনবে না। এই জন্য এখানে বলা হয়েছে শূন্য দৃষ্টি এবং নিষ্ঠুর, কার মতো? সূর্যের মতো। গ্রীষ্মকালে সূর্য যেমন প্রখর প্রচুর তাপ দেয়, নিষ্ঠুর ভাবে যেন আমাদেরকে যন্ত্রণা দেয়, তেমন ভাবে এও আজকে কি পর্যায়ে চলে গেছে? নিষ্ঠুর, এবং দেখতে সে পায় না। বোঝা গেল না? বোঝা গেল না? এরপরে চলো আবার বলছি ইজ মুভিং। ইজ মুভিং বলতে এই যে সিংহের মতো শরীর আর মাথাটা মানুষের মতো, এই নড়ছে, ইজ মুভিং অর্থাৎ এগিয়ে যাচ্ছে। ইজ মুভিং মানে এগিয়ে যাচ্ছে বা নড়ছে। ইট স্লো থাই, অর্থাৎ এখানে তোমরা বলবে যে এটা নড়াচ্ছে বা নাড়াচ্ছে, এটা নাড়াচ্ছে। ইটস মানে ইহার, স্লো মানে ধীর গতি সম্পন্ন, থাই মানে উরু। এই যে উরু আমরা বলি থাইগুলোকে, অর্থাৎ এখানে থাইয়ের মধ্যে দিয়ে তোমরা বলবে এ ধীর পায়ে এগিয়ে এগিয়ে আসছে। কে? এই যে বিশাল ছায়া মূর্তিটা, যার শরীর সিংহের মতো মাথা মানুষের মতো। এ কিন্তু দ্রুত আসছে না, দ্রুত এলে তো একসঙ্গে মারিয়ে যাবে, এখানে আস্তে আস্তে আসছে, এক এককে শেষ করে করে আসছে। বুঝে গেল? তাহলে বিশাল ছায়ামূর্তিটা নাড়াচ্ছে এর ধীর উরুকে, এখানে উরু বলতে পায়ের কথা বলা আছে, অর্থাৎ ধীর গতিতে কি করছে? সামনের দিকে এগিয়ে আসে। হোয়াইল, যখন দেখবে যখন ভালো লোক সমাজ পরিবর্তন করার জন্য এগিয়ে আসে, তাকে ঘেরার জন্য লোক থাকে তো না, সবাই বলে না তুমি সমাজ শুধরে দাও, তার নামে প্রতিবাদ করার জন্য লোক থাকে, বলে ও তো দুদিন করবে তারপরে শেষ হয়ে যাবে, আর ওর ভালো দিক থাকবে না। তেমন করে যখন এই যে ছায়ামূর্তি এগিয়ে আসছে না সমাজকে শোধরানোর জন্য, মানুষকে সেই ক্রাইস্টের দিকে নিয়ে যাওয়ার জন্য, তখন দেখো হোয়াইল যখন, অল অ্যাবাউট ইট এর চারপাশে, কার চারপাশে? এই ছায়ামূর্তিটা। ধরো ছায়ামূর্তিটা সাপোজ এরকম কিছু একটা, যে সিংহের মতো শরীর টরীর আছে, মাথাটা কার মতো আছে? মানুষের মতো। এ যখন ধীরে ধীরে কার দিকে এগিয়ে আসে? সমাজকে শোধরানোর জন্য, নিষ্ঠুরতা থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন একে ঘিরছে কেউ একজন, অর্থাৎ এর চারপাশে। হোয়াইল যখন, অল অ্যাবাউট ইট এর চারপাশে কে রয়েছে? দেখো রিল, পাক খাচ্ছে, চারপাশে পাক খাচ্ছে। যেমন সৎ লোক এগিয়ে এলে তার চারধারে কারা ঘিরে যায়? খারাপ লোকেরা। তেমন এখানে এর চারিদিকে পাক খাচ্ছে শ্যাডো, ছায়াগুলো। কারা পাক খাচ্ছে? ছায়াগুলো অফ দ্য ইন্ডিগন্যান্ট, রাগান্বিত। ইন্ডিগন্যান্ট মানে রাগান্বিত, রাগী, ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিগুলো। তাহলে রাগান্বিত মরুভূমির পাখিগুলোর ছায়াগুলো যেন আজকে একে কি করেছে রে? ঘিরে রেখেছে। সাপোজ এ ভালো মানুষ আর এর চারিদিকে খারাপ লোকেরা একে কি করছে? ঘিরে রেখেছে, খারাপ লোকেরা। এইগুলো হচ্ছে মরুভূমির পাখি। মরুভূমির খারাপ লোক সবসময় রেগে থাকে না, না ভালো থাকে। তাহলে এই পাখিগুলো আজকে কি আছে? রেগে আছে। কেন রেগে আছে? এই ছায়ামূর্তি গ্রাস করার জন্য আসছে সব নিষ্ঠুরতাগুলোকে, এই জন্য এরা ঘিরে রেখেছে। কারণ এটা তো ঘেরবে, নাহলে তো সমাজ পরিবর্তন হয়ে যায়। বোঝা গেল না? বোঝা গেল না? মনে থাকবে তো? তাহলে এখানে যে মরুভূমির যে রাগান্বিত পাখিগুলো, খারাপ লোকেরা সবসময় রাগী মেজাজি হয়, তারা বলছে সমাজ পরিবর্তন করার জন্য আসে। কে আসবে? ওই ঘেরো তো। সেরকম ভাবে আজকে মরুভূমির যে রাগান্বিত পাখিগুলো, তারা যেন তাদের ওই যে এই বিশাল ছায়ামূর্তির উপরে তাদের নিজেদের একটা ছায়া ফেলে দিয়েছে, মানে গ্রাস করে আছে। আসো, কোথায় বেরিয়ে আসবে, আসো, ঘিরে রাখছে ওরা সব। মনে থাকবে? মনে থাকবে না? এবারে দেখো নেক্সট লাইন আছে, দ্য ডার্কনেস ড্রপস এগেন। ডার্কনেস মানে অন্ধকার, ডার্কনেস মানে ড্রপস মানে নেমে এসেছে, এগেন পুনরায়। এখানে একটা ভালো কথা বলেছে, অন্ধকার নেমে এসেছে পুনরায়। অন্ধকার নেমে এলে আর কিছু করার থাকে না। এখানে বলছে দেখো, যখনই কবি বলছিল একটা বিশাল ছায়ামূর্তি আসছে এই অরাজকতার সমাজকে, নিষ্ঠুর সমাজকে পরিবর্তন করার জন্য, তাকে কে ঘিরে দিয়েছে? এই যে মরুভূমির যে রাগান্বিত পাখিগুলো ছায়া দিয়ে ঘিরে দিয়েছে, মানে তাকে আসতে দিচ্ছে না। তখন কবি আবার নিরাশ হয়ে যাচ্ছে, তাহলে মনে হয় আর পরিবর্তন হবে না। আবার কি নেমে আসছে? সেই অন্ধকার নেমে আসছে, অর্থাৎ সেই নিষ্ঠুরতা যেন এই সমাজে আবার নেমে আসছে, একে আর পরিবর্তন করা যাবে না। তারপরে কবি দেখো বাট বলেছে, মানে একটু জোর দিয়ে বলেছে, না কিন্তু আমি ভাবছি যে অন্ধকার নেমে আসছে, ওকে ঘিরে রেখেছে বলে অন্ধকার নেমে আসছে,
খারাপ কাজ আবার ভরে যাচ্ছে। কিন্তু নাও এখন আই নো, আমি কিন্তু জানি একটা জিনিস, কবি বলছে অন্ধকার নেমে আসুক, ওকে না বেরোতে দিবে, না বেরোতে দিক, কিন্তু আমি কিন্তু একটা জিনিস জানি, কি দ্যাট ওই 20 সেঞ্চুরিজ, ওই যে 2000 বছর, 2000 বছর অফ স্টোনি স্লিপ, পাথরের ঘুমের 2000 বছর, পাথরের ঘুমের 2000 বছর। পাথরের ঘুম কেন বলছে? ঘুম তো ঘুমই হয়, মানে কি তখন কোনো কিছু করার থাকে না। এখানে পাথরে ঘুম বলেছে মানে পাথরকে তুমি দেখবে জাগাতে পারবে কি কোনোদিনও? একটা বড় পাথর পড়েছে, নাড়াতে পারবে না। সেরকম বলছে ঘুমটা এমন না, একেও এতদিন নাড়ানো মানে যায়নি। এখানে ঘুম বলতে নিষ্ঠুরতা, সমাজের অরাজকতা, সমাজের হিংসা, এই জিনিসগুলোকে কত বছর ধরে নাড়ানো যায়নি? 2000 বছর ধরে। কিন্তু কবি বলছে না, আমি জানি এই যে 2000 বছরের পাথরের ঘুম, বুঝতে পারলে তো পাথরের ঘুম কেন বলা হয়েছে? অর্থাৎ 2000 বছর যেন এখন পাথরের মতো ঘুমিয়ে আছে, হিংসা অরাজকতায় পরিপূর্ণ হয়ে ঘুমিয়ে আছে। এই জিনিসটা কিন্তু ওয়ার ভেক্সড, বিরক্ত হয়ে গেল। ওয়ার ভেক্সড, বিরক্ত হয়ে গেল। দেখো কারোর ঘুম ভেঙে গেলে বিরক্ত হয়ে যায় না? তেমন যেন 2000 বছর আজ জেগে উঠবে। এতদিন তো চুপচাপ ঘুমিয়েছিল পাথরের মতো, এখন যেন কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে। কিসে? টু নাইট মেয়ার, একটা দুঃস্বপ্ন। মানুষ দেখবে চুপচাপ ঘুমিয়ে থাকে, যখন পুরো চুপচাপ ঘুমিয়ে থাকে তখন তাকে পাথরের ঘুমের সঙ্গে তুলনা করা হয়, মানে নিশ্চুপ। এই যে ঘুমিয়েছিল না, হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলো। কি দেখলো? দুঃস্বপ্ন দেখলো। কে? ঘুমিয়ে থাকা লোক। এটা লোকটা, ঘুমিয়ে থাকা লোকটা দুঃস্বপ্ন দেখলো, এবং দুঃস্বপ্ন দেখে সে কি হয়ে গেল? বিরক্ত হয়ে গেল। হায় হায়, সুন্দর তো ঘুমাচ্ছিলাম, এই দুঃস্বপ্নটা কোথা থেকে এলো রে, আমার ঘুমটাকে ভাঙিয়ে দিল। অর্থাৎ এই যে বিশাল ছায়ামূর্তিটা আসছে না, এ 2000 বছরের ঘুমকে ভাঙানোর জন্য আসছে। এই 2000 বছরে যে হিংসা, খুনাখুনি, অরাজকতা, নিষ্ঠুরতা ছিল, একে পরিবর্তন করার জন্য কে এগিয়ে আসছে? একে পরিবর্তন করার জন্য ওই বিশাল ছায়ামূর্তিটা এগিয়ে আসছে। অর্থাৎ এ আর ঘুমিয়ে থাকতে পারবে না, এরও যেন ঘুম ভেঙে গেছে। অর্থাৎ এই নিষ্ঠুর সমাজ, অরাজকত সমাজ, এরাও বুঝতে পারছে কারোর না কারোর একটা আগমন হচ্ছে। কারণ যীশু খ্রিস্ট বলে গিয়েছিল প্রতি 2000 বছর অন্তর পরিবর্তন হয়, কেউ না কেউ আবার আসে, আবার একে পরিবর্তন করার চেষ্টা করে। 2000 বছর ধরে নিষ্ঠুরতা ছিল, এবারে নতুন একজন আসতে তার ঘুমকে পুরো ভাঙিয়ে দিয়েছে। নিষ্ঠুর সমাজের ঘুম, যারা ভাবছিল আমাদের কিচ্ছু হবে না, তাদেরকে পুরো ভাঙিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। অর্থাৎ মানুষদেরকে আবার সেই ক্রাইস্টের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এ কিসের দ্বারা ঘুম ভেঙে গেল? দেখো, এমনি এমনি তো ঘুম ভাঙেনি দুঃস্বপ্ন দেখে। বাই এর রকিং ক্রেডেল, রকিং মানে আন্দোলিত, ক্রেডেল মানে দোলা, মানে সেজন্য এদিক ওদিক দুলছে। মানুষ যেমন ঘুমিয়ে থাকলে এদিক ওদিক হয় দেখবে, দিয়ে দুঃস্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তেমন ভাবে যেন এই 2000 বছর আর শান্তিতে ঘুমিয়ে নেই। এ কি হচ্ছে? আন্দোলিত ভাবে দুলছে। এই মনে পরিবর্তন আসছে না, না আসছে না, হ্যাঁ এই মনে পরিবর্তন আসছে, মানে একটা এর মধ্যেও কি কাজ করছে? ভয় কাজ করছে। বুঝে গেল আন্দোলিত দোলা কেন বলা হয়েছে? অর্থাৎ এ আর শান্তিতে থাকতে পারছে না, এদিক ওদিক করছে, হয় কারোর আগমন হচ্ছে। আমাদের দেখবে যখন সংশয়ে থাকি, যখন যে প্রশ্নটা পড়ে যাওনি পরীক্ষা, এরকম হয় না, যদি পড়ে যায়, আবার মনে না না পড়ে যায়, এরকম একটা ব্যাপার হয় না, না যদি পড়ে যায়, এরকম একটা আন্দোলিত দোলা, মানে এদিক ওদিক পর্যায়টা। বুঝে গেল? নেক্সট চলো। অ্যান্ড এবং হোয়াট, কি? রাফ মানে বাজে, বিস্ট মানে পশু। এই যে যার আবির্ভাব হচ্ছে সেটা তো একটা পশুর মতো দেখতে, শরীর যদি পশুর মতো হয়, মাথা কার মতো? মানুষের মতো। এখানে বলছি কি বাজে পশুরই, তাহলে যার আগমনটা হচ্ছে তাকে কি বলা আছে? কি বাজে পশু বা কি খারাপ পশু। কি করবে এদের? ইটস আওয়ার, এর সময়, অর্থাৎ এই পশুটির সময়, অর্থাৎ পরিবর্তন করার জন্য যে আসছে তার সময় কাম, এসে গেছে, রাউন্ড, চারিদিকে, অ্যাট লাস্ট, অবশেষে। তাহলে অবশেষে তার সময় এসে গেছে চারিদিকে, অর্থাৎ সে শোধরানোর জন্য সে চলে এসছে। বোঝা গেল না? বোঝা গেল না জিনিসটা? এখানে ইটস আওয়ার বলতে এই যে পশুটার কথা বলছে, যে পরিবর্তন করার জন্য এসছে, অরাজকতা, হিংসা, এগুলোকে ধ্বংস করার জন্য আসছে। স্লাচিস, স্লাচিস মানে ধীরে ধীরে এগিয়ে আসছে, ধীরে ধীরে। কে? পশুটা। আগে 2000 বছর আগে কিন্তু যীশু খ্রিস্টের রূপে জন্মগ্রহণ করেছিল যীশু খ্রিস্ট, কিন্তু আজকেও কিন্তু সে যীশু খ্রিস্টের রূপে আসছে না, কিন্তু যীশু খ্রিস্টের বাণী নিয়ে আসবে। সেটা আমরা লাস্ট লাইন পড়লে বুঝে যাবে। দেখো, স্লাচেস মানে এগিয়ে আসছে কে? এই খারাপ পশুটা। টুয়ার্ডস মানে দিকে, তাহলে এগিয়ে আসছে দিকে। কে এগিয়ে আসছে? খারাপ পশুটা। বেথলেহেম, বেথলেহেমের দিকে এগিয়ে আসছে। কার দিকে এগিয়ে আসছে? বেথলেহেম হচ্ছে যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল। তাহলে সেই একই জায়গায় যদি এগিয়ে আসে টু বি বর্ন, জন্মগ্রহণ করার জন্য, তাহলে এই যে খারাপ পশুটাও ধীরে ধীরে এগিয়ে আসছে কোথায়? বেথলেহেমের দিকে। কিসের জন্য?
জন্মগ্রহণ করার জন্য। ওখানে আগে কে জন্মগ্রহণ করেছিল? তাহলে দেখো সেম প্লেস, জন্মগ্রহণের জায়গা যদি একই হয়, ওদের বাণীও একই হবে, কিন্তু ওদের যে আকৃতিটা আলাদা। তখন সভ্য সমাজের মানুষ তখন ভালো ছিল, এই বলে তখন যীশু খ্রিস্টের রূপে এসেছিল। আজকে মানুষ কি হয়ে গেছে? পুরো হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে, অরাজকতায় পরিপূর্ণ হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে। একে পরিবর্তন করার জন্য যীশু খ্রিস্ট বলছে আমার রূপে এলে হবে না, একে একটা ভয়ঙ্কর রূপে আসতে হবে। ভয় দিয়ে ভয়কে তোলা যায়, এরকম হয় না? যে রাগী তাকে রাগী লোকের সাথে তর্ক করিতে হবে, তাতেই তো চুপ করবে। তাহলে ভদ্রলোক চুপ মানে কথা বলে তার সাথে কি হবে? সে তাকে আরো গলা টিপিয়ে ধরবে, এরকম একটা ব্যাপার হয় না গ্রাম বাংলার যে কথা। তাহলে এখানে দেখো ওই যে পশুটা, খারাপ পশুটা কার দিকে এগিয়ে আসতে? বেথলেহেমের দিকে। কিসের জন্য? জন্মগ্রহণ করার জন্য। আর এখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার জন্য। তাহলে একই জিনিস বোঝা গেছে কি, এদের বাণী কিন্তু একই হবে, কিন্তু আকৃতি আলাদা, কারণ সমাজ পরিবর্তন হবে। এই ছিল টোটাল কবিতাটা। এর একটা একটা ওয়ার্ডের মানে বুঝতে হবে ঠিক করে, নাহলে এর মিনিং বোঝা যাবে না। বুঝে গেল?